গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত দুটো ক্লাসে ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই ওশিয়ানিয়া মহাদেশের যে লাস্ট পার্টটা, মারাডালি অববাহিকা, সেই সম্পর্কে। আচ্ছা, বিগত ক্লাসে আমি তোমাদের ওশেনিয়ার ভূপ্রকৃতি, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, নদ নদী এবং মহাদেশটির সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, দেখি তোমাদের পড়াটা কতটা মনে আছে। তোমরা কেউ আমাকে বলো যে ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি গুড, পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম, তাই তো? আচ্ছা। আচ্ছা, এবারে যে অস্ট্রেলিয়া দেশ রয়েছে, সেই অস্ট্রেলিয়া দেশ কিন্তু এই ওশেনিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ দেশ, তাই তো? আচ্ছা, এই অস্ট্রেলিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি গুড, মাউন্ট কোসিয়াসকো, তাই তো? এবং নিউজিল্যান্ড যে দেশ রয়েছে, সেই নিউজিল্যান্ডের একটা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, সেটার নাম কি? মাউন্ট কুক। ভেরি গুড। তাহলে আমরা কি জানলাম যে অস্ট্রেলিয়ার কিন্তু সর্ববৃহৎ যে নদী, সেটা কিন্তু এই মারাডার্লিং নদী, এবং এটাই এখানকার প্রধান নদী। আমরা স্টুডেন্ট আজকে এই যে ওশিয়ানিয়া মহাদেশ, এই ওশিয়ানিয়া মহাদেশের যে প্রধান নদী মারাডার্লিং নদী, সেই নদী সম্পর্কে বিস্তারিত জানবো। মারাডার্লিং অববাহিকা সম্পর্কে আমরা জানবো। দেখো, যেহেতু সমতল ভূমিভাগ এই মানাডার্লিং অববাহিকা, সেহেতু এখানে কৃষিকাজ, জনবসতি কিন্তু সমস্ত অস্ট্রেলিয়ার তুলনায় একটু বেশি, এবং এই অঞ্চলে কিন্তু শিল্প, কৃষি এবং যে পশুচারণ ক্ষেত্র, বিভিন্ন যে অবস্থান, সেগুলো কিন্তু এই মানাডার্লিং অববাহিকায় গড়ে উঠেছে। আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে এই মানাডার্লিং অববাহিকায় কেমন কৃষিকাজ হয়, কেমন খনিজ সম্পদ পাওয়া যায়, সেখানকার প্রধান প্রধান শহরগুলি কি কি, এইসব বিষয়গুলো কিন্তু আমরা বিস্তারিত জানবো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাস হলো তোমাদের ভূগোল বইয়ের অধ্যায় 11 থেকে ওশিয়ানিয়া মহাদেশ, সেই ওশিয়ানিয়া মহাদেশের মারে ডার্লিং অববাহিকা সম্পর্কে। মারে ডার্লিং অববাহিকা, স্টুডেন্ট, আমরা জেনেছি যে ওশিয়ানিয়ার প্রধান নদী এই মারে ডার্লিং অববাহিকা, তাই তো? যেটি অস্ট্রেলিয়া দেশের মধ্যে অবস্থান করছে। আচ্ছা, তোমাদের প্রথমে কিন্তু এটা জেনে নিতে হবে যে মারে ডার্লিং কিন্তু দুটি আলাদা নদী। দুটি নদী যখন একসাথে মিলিত হয়েছে, তখন এদের নাম হয়েছে কিন্তু মারে ডার্লিং নদী। প্রথমেই বলে রাখি তোমাদের, মারে নদীর কিন্তু প্রধান যে উপনদী, সেটা হলো কিন্তু ডার্লিং নদী। ঠিক আছে, এবারে চলো আমরা দেখে নেই যে এই মারে ডার্লিং অববাহিকাটা অস্ট্রেলিয়ার ঠিক কোথায় অবস্থান করছে। তোমরা প্রথমে এই ম্যাপটা লক্ষ্য করো, দেখো এটা কিন্তু সমগ্র অস্ট্রেলিয়া, তাই তো? এই অস্ট্রেলিয়া মহাদেশের কিন্তু পূর্ব এবং দক্ষিণ দিকে এই মার্ডার্লিং অববাহিকা কিন্তু অবস্থান করছে। তাহলে তোমরা আমাকে বলো যে এই অস্ট্রেলিয়ার পূর্ব দিকে একটা বিখ্যাত রেঞ্জ রয়েছে বা পর্বতমালা রয়েছে, তার নাম কি? ভেরি গুড, গ্রেট ডিভাইডিং রেঞ্জ, তাই তো? যেটা অস্ট্রেলিয়া মহাদেশের একেবারে উত্তর থেকে কিন্তু দক্ষিণ অব্দি বিস্তৃত লাভ করেছে। আচ্ছা, এটা গেল পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে আমরা কি বললাম, যে পূর্ব দিকে আছে কিন্তু গ্রেট ডিভাইডিং রেঞ্জ, আর পশ্চিমে কিন্তু রয়েছে মালভূমি অঞ্চল। ভূপ্রকৃতি পড়ার সময় আমরা জেনেছিলাম যে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে কিন্তু রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এবং পশ্চিম দিকে রয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চল। এই পশ্চিমের মালভূমি অঞ্চল আর পূর্বের যে রেঞ্জ, এর মাঝখানে যে মধ্যভাগের বিরাট সমভূমি অবস্থান করছে, সেখানেই কিন্তু এই মারাডার্লিং অববাহিকা অবস্থান করছে। ঠিক আছে, দেখো, সমভূমির দক্ষিণ অংশে মারে আর তার প্রধান উপনদী ডার্লিং নদী রয়েছে। এছাড়া অন্যান্য উপনদী নিয়ে যে সমভূমি গঠন হয়েছে, সেই অঞ্চলটাই কিন্তু মারে ডার্লিং নদী অববাহিকা নামে পরিচিত। অর্থাৎ এই সমগ্র অস্ট্রেলিয়ার মাত্র 20 ভাগ স্থান কিন্তু এই মারে ডার্লিং অববাহিকার অন্তর্গত। দেখো ছবিতে, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা, সমগ্র অঞ্চলটা কিন্তু মারে ডার্লিং অববাহিকা নামে পরিচিত। দেখো, এই অঞ্চলে কিন্তু অস্ট্রেলিয়ার সব থেকে সমৃদ্ধ অঞ্চল,
কোন দিক থেকে সমৃদ্ধ অঞ্চল? দেখো, শিল্প থেকে সমৃদ্ধ, এছাড়া চাষবাসেও কিন্তু সমৃদ্ধ, পশুপালনে সমৃদ্ধ, এবং এই সব কারণের জন্যই কিন্তু স্টুডেন্ট এই অস্ট্রেলিয়ার মারে ডার্লিং নদীর অববাহিকা কিন্তু জনসংখ্যা অত্যাধিক ঘনবসতিপূর্ণ, অর্থাৎ মানুষজন কিন্তু ঘন ঘন বসবাস করে। দেখো, এই মারে ডার্লিং অববাহিকায় কিন্তু একটা বিখ্যাত শহর গড়ে উঠেছে। সেই শহরটার নাম কিন্তু তোমরা সকলেই শুনেছো আগে, অ্যাডিলেড শহর, যেটা আমি আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। এই অ্যাডিলেড শহর কিন্তু মারে ডার্লিং অববাহিকার একটা প্রধান বা অন্যতম শিল্প বা বন্দর কেন্দ্রিক একটা শহর। এখানে অস্ট্রেলিয়ার অসংখ্য মানুষ কিন্তু এই আহ, শহরে বসবাস করে, এবং তোমরা কিন্তু ক্রিকেট খেলা অনেকে দেখো, তখন কিন্তু হয়তো লক্ষ্য করেছো বা আহ, জানি না খেয়াল করেছো কিনা, অস্ট্রেলিয়ার কিন্তু একটা বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম রয়েছে অ্যাডিলেড বলে। তোমরা অনেকে দেখেছো ক্রিকেট খেলা অ্যাডিলেডে টিভিতে? আচ্ছা, ভেরি গুড, দেখো। ঠিক আছে, দেখে নেবে তাহলে কোনো এক সময়। এটা হলো মারে ডার্লিং অববাহিকা। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে অস্ট্রেলিয়ার 20 ভাগ অংশ জুড়ে এই মারে ডার্লিং নদী অববাহিকা অবস্থান করছে। পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পশ্চিমের মালভূমি অঞ্চলের মাঝখানে এই অববাহিকাটা অবস্থান করছে। এরপরে আমরা এই মারে ডার্লিং অববাহিকার অবস্থান ও সীমানা সম্পর্কে বিস্তারিত জানব। দেখো, প্রথমে যদি আমি বলি মারে ডার্লিং অববাহিকার অবস্থান, অবস্থান মানে আমি কোনো স্থানের অবস্থান কি করে নির্ণয় করতে পারি স্টুডেন্ট? ভেরি গুড। কোনো স্থানের অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত মান দেখে কিন্তু কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়। তাহলে এই যে মার্ডালিং অববাহিকা, সেটা কিন্তু 24 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 39 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এটা গেল অক্ষাংশগত দিক। এবং যদি আমি দ্রাঘিমা বলি, 138 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 159 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবো আমি সীমানা, অর্থাৎ মানাডার্লিং যে অববাহিকা রয়েছে তার চারিদিকে কে কে অবস্থান করছে, এটাকে আমরা কি বলবো? সীমানা। অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে কারা কারা বসবাস করছে বা কারা কারা রয়েছে, সেটাকে আমরা বলবো সীমানা। দেখো, এই অববাহিকার উত্তরে আর পূর্ব দিকে কিন্তু রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, অর্থাৎ এই উত্তর পূর্ব দিকে কিন্তু গ্রেট ডিভাইডিং রেঞ্জটা এইভাবে উত্তর থেকে দক্ষিণে অবস্থান করছে। ফলে পূর্ব দিকে এবং এই উপরে উত্তর দিকে কিন্তু অবস্থান করছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। ভূপ্রকৃতি পড়ার সময় তোমরা অবশ্যই এটা শুনেছিলে। তাহলে চট করে বলে ফেলো আমাকে যে অন্য কি নামে তুমি এই গ্রেট ডিভাইডিং রেঞ্জকে চেনো? ভেরি গুড। নিউ ইংল্যান্ড রেঞ্জ, তাই না? আল্পস ব্লু রেঞ্জ, এইগুলো কিন্তু এই তারপরে রয়েছে লিভারপুল রেঞ্জ, এইগুলো কিন্তু এই গ্রেট ডিভাইডিং রেঞ্জের বিভিন্ন স্থানে বিভিন্ন নাম, তাই তো? তাহলে উত্তর এবং পূর্ব দিকে কিন্তু রয়েছে এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এরপরে পশ্চিম দিকে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ এই দিকটাতে কিন্তু অবস্থান করছে তোমার গ্রেট ব্যারিয়ার রিফ আর গ্রে রেঞ্জ অবস্থান করছে। আর যদি আমি একেবারে নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আমি লক্ষ্য করি, দক্ষিণ দিকে কিন্তু অবস্থান করছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। তাহলে মনে রাখবে অবশ্যই এই তোমার মার্ডেল নদীর অববাহিকার সীমানাটা। আর এটা আমি আগেই তোমাদের বলেছিলাম যে সমগ্র অস্ট্রেলিয়া যদি 100 ভাগ হয়, অর্থাৎ এই অস্ট্রেলিয়া যদি সমগ্র 100 ভাগ হয়, এর মধ্যে কিন্তু মাত্র 20 ভাগ স্থান, অর্থাৎ এই যে স্থানটা, এই 20 ভাগ স্থানটা কিন্তু মার্ডারেলিং অববাহিকার মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে আমরা মার্ডারলিং অববাহিকার যে ভূপ্রকৃতি, সেখানকার কি কি নদ নদী এবং সেখানকার জলবায়ু স্বাভাবিক কেমন, সে সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানবো। দেখো, ভূপ্রকৃতি প্রথমেই আসবো আমরা। তাহলে আমরা কি জেনেছি? জেনেছি যে এই অববাহিকা অর্থাৎ মার্ডারলিং অববাহিকা কিন্তু একটা নিম্ন সমতল ভূমি, তাই তো? মার্ডারলিং নদী কিন্তু দীর্ঘদিন ধরে পলি জমা করে এই সমভূমি গঠন করেছে। আমরা কিন্তু সকলেই জানি যে মারে আর ডার্লিং নদী কিন্তু দুটি আলাদা জায়গা থেকে উৎপন্ন হয়েছে।
একটি নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে, আর একটা কিন্তু উৎপন্ন হয়েছে অস্ট্রেলিয়ান আল্পস থেকে, তাই তো? যেহেতু এই দুটি নদী উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে, ফলে এই উচ্চভূমি থেকে বয়ে আসার সময় এই নদীগুলি কিন্তু প্রচুর পরিমাণে পাহাড় পর্বতের যে নুড়ি কাকর বালি পলি ইত্যাদি কিন্তু বয়ে নিয়ে আসে। বয়ে নিয়ে এসে এই অববাহিকার সমতল ভূমিভাগে কিন্তু দীর্ঘদিন ধরে পলি জমা হয়ে হয়ে কিন্তু বর্তমানে এই মার্ডার্লিং অববাহিকায় পরিণত হয়েছে। এই সমগ্র অঞ্চলের গড় উচ্চতা কিন্তু স্টুডেন্ট 100 থেকে 200 মিটারের মধ্যে। এই অববাহিকার মধ্যভাগ থেকে ক্রমশ পশ্চিম ও পূর্ব দিকে কিন্তু উঁচু হয়েছে। অর্থাৎ এই ম্যাপটা তোমরা দেখো, তোমরা সকলেই জানো যে এদিকে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, অর্থাৎ এদিকে পার্বত্য যে পর্বতমালা রয়েছে, ফলে এই দিক থেকে কিন্তু এই দিকে অংশটা নিচু, তাই পূর্ব দিকে উঁচু ঢালু এবং পশ্চিম দিকে কিন্তু নিচু জায়গা। তাহলে ঢালটা কোন দিকে যাচ্ছে স্টুডেন্ট? পূর্ব থেকে কিন্তু পশ্চিম দিকে এই নদী অববাহিকার ঢালটা অবস্থান করছে। এবং এই নদী কিন্তু এদিক থেকে দুটো নদী উৎপন্ন হয়ে দুটি একসাথে মিলিত হয়ে কিন্তু কোথায় পতিত হয়েছে? এনকাউন্টার উপসাগরে পতিত হয়েছে। মারে ডললিং আর ডালেন, মারে এবং আর ডার্লিং নদী দুটি আলাদা আলাদা নদী। এই দিকের অংশটা হচ্ছে মারে নদী, আর এই দিকে যে অংশটা সেটা হচ্ছে ডার্লিং নদী। দুটি নদী একসাথে মিলিত হয়ে কিন্তু এনকাউন্টার উপসাগরে পতিত হয়েছে। তাহলে ভূপ্রকৃতিতে আমরা কি জানলাম? ভূপ্রকৃতিতে জানলাম যে পলি জমা হয়ে কিন্তু এই সমতল ভূমিভাগটা তৈরি হয়েছে, এবং এর ঢাল কিন্তু পূর্ব দিক থেকে ক্রমশ পশ্চিম দিকে। মারা ডার্লিং এর এবারে যে অববাহিকা, সেখানে কিন্তু আমরা পড়বো নদ নদী সম্পর্কে। তোমরা বলো আমাকে যে এই মারা ডার্লিং অববাহিকার প্রধান নদীর নাম কি? অবশ্যই মারা ডার্লিং, তাই তো? আর মারে নদীর উপনদীর নাম কি? মারে নদীর উপনদীর নাম কিন্তু হলো ডার্লিং নদী। আচ্ছা, তোমরা সকলেই জানো যে মারে নদী এবং ডার্লিং নদী কিন্তু দুটি আলাদা আলাদা জায়গা থেকে অবস্থান বা উৎপত্তি লাভ করেছে। তোমরা যখন ওশেনিয়ার ভূপ্রকৃতির পর যখন নদ নদী পড়েছিলে, তখন কিন্তু এটা জেনেছিলে। তাহলে বলে ফেলো আমাকে, এই যে মারে নদী, এটা উৎপত্তি কোথায় হয়েছে? আল্পস পর্বত থেকে। আর ডার্লিং নদীর উৎপত্তি কোথায় হয়েছে? নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে, তাই তো? এবং এই যে দুটি নদী, এই দুটি নদী এসে কিন্তু ওয়েন্টওয়ার্থ নামে একটা শহর রয়েছে, সেই ওয়েন্টওয়ার্থ শহরের কাছে কিন্তু দুটি নদী একসাথে মিলিত হয়েছে। এরপর এদের এই মিলিত প্রবাহ কিন্তু এনকাউন্টার উপসাগরে পতিত হয়েছে। তোমরা ডান দিকের ছবিটা লক্ষ্য করো, দেখো এই নদীটা কিন্তু ডার্লিং নদী, এবং এই দিক থেকে যে নদীটা আসছে সেটা কিন্তু হলো মারে নদী। মারে নদী আর ডার্লিং নদী কিন্তু একসাথে এই শহরটাকে মিলিত হয়েছে, এইখানে এসে মিলিত হয়েছে। আর এই শহরটার নাম কিন্তু ওয়েন্টওয়ার্থ শহর। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব এটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি বলে যে মারে এবং ডার্লিং নদী দুটি কোথায় এসে মিলিত হয়েছে, তোমরা কি বলবে উত্তরে? বলবে যে মারে এবং ডার্লিং নদী ওয়েন্টওয়ার্থ শহরের কাছে এসে মিলিত হয়েছে। এরপরে এই দুটি নদীর মিলিত প্রবাহ, অর্থাৎ এদিক থেকে এদিক থেকে এসে নদীর মিলিত প্রবাহ কিন্তু মারে ডার্লিং নামে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরে পতিত হয়েছে। এছাড়া এই নদীগুলো কিন্তু অসংখ্য, ডার্লিং নদী বা মারা নদীর কিন্তু অসংখ্য উপনদী রয়েছে, যেগুলো কিন্তু এই সমগ্র মারা ডার্লিং অববাহিকায় জালের মতো ছড়িয়ে রয়েছে। তোমরা চিত্রটা দেখলেই বুঝতে পারবে, দেখো কত অসংখ্য নদী এই মারা নদী থেকে দেখো বেরিয়ে গেছে, কত উপনদী। আবার ডার্লিং থেকেও কিন্তু অনেক উপনদীর সৃষ্টি হয়েছে, তাই তো? এবারে চট করে আমরা দেখে নেই যে ডার্লিং নদীর উপনদীগুলি কি কি। দেখো পারু, ওয়ারেগো এবং বারন নদী হলো কিন্তু ডার্লিং নদীর উপনদী। এরপর যদি আমরা বলি মারে নদীর উপনদীর কথা, মারে নদীর উপনদীগুলো কিন্তু প্রথম আসছে কি? ডার্লিং নদী, তাই তো? মারে নদীর উপনদী কিন্তু ডার্লিং নদী। এছাড়া মানামবিছি অথবা লাচলান যে নদী রয়েছে, সেটাও কিন্তু এই মারে নদীর একটা গুরুত্বপূর্ণ উপনদী। আচ্ছা, এটা গেল ওশেনিয়ার যে মার্ডেলিং অববাহিকা রয়েছে, সেই অববাহিকার নদ নদী সম্পর্কে। এরপরে আমরা জলবায়ু সম্পর্কে বিস্তারিত জানব। জলবায়ু, আচ্ছা, মার্ডেলিং অববাহিকার জলবায়ু। আচ্ছা, তার আগে তোমরা স্টুডেন্ট আমাকে বলো যে জলবায়ু কাকে বলে?
আচ্ছা, জলবায়ুটা হলো কিন্তু স্টুডেন্ট কোনো একটা স্থানের বা কোনো একটা অঞ্চলের যে আবহাওয়ার গড় 30 থেকে 35 বছরের গড় আবহাওয়া, তাকে কিন্তু আমরা বলবো সেখানকার জলবায়ু, তাই তো? এই জলবায়ুর মধ্যে বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি কিন্তু অবস্থান করে। তাহলে আমরা দেখে নেই প্রথমে এই মার্ডার্লিং নদীর অববাহিকায় কিন্তু যে জলবায়ু বিরাজ করে সেটা কিন্তু হলো নাতিশীতোষ্ণ প্রকৃতির। যখন আমরা ওশেনিয়ার জলবায়ু সম্পর্কে পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়া দেশের এই অংশটায় কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে, অর্থাৎ না শীত না উষ্ণ, তাই তো? যেমন খুব শীতও পড়ে না, আবার খুব গরমও কিন্তু এই অঞ্চলে পড়ে না। তাই এই অঞ্চলের নাম কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চল। এবারে যদি আমি বলি গড় তাপমাত্রার কথা বা উষ্ণতার কথা, সেটা কিন্তু যথাক্রমে গরমকালে 25 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে কিন্তু গড় থাকে 10 ডিগ্রি সেলসিয়াসের মতো। এবারে আমরা কিন্তু জেনেছিলাম যে উত্তর থেকে দক্ষিণে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে গ্রেট ডিভাইডিং রেঞ্জ রয়েছে। এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ অবস্থান করার ফলে এখানে গ্রেট ডিভাইডিং রেঞ্জ অবস্থান করার ফলে কিন্তু স্টুডেন্ট বা পর্বতমালা যে অবস্থান করছে, ফলে এই পর্বতমালার পশ্চিম দিকটা অর্থাৎ এই দিকটা কিন্তু যেখানে মারাডার্লিং অববাহিকা অবস্থান করছে সেখানে কিন্তু বৃষ্টিপাত কম হয়, বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়। পর্বতমালার পূর্ব দিকে কিন্তু যথেষ্ট বৃষ্টি হয়, বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হওয়ার জন্য এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট কম। এবারে কত কম? বছরে মাত্র 50 থেকে কিন্তু 75 সেমি বৃষ্টিপাত এই পশ্চিম উপকূলে হয়ে থাকে। অর্থাৎ মার্ডার্লিং অববাহিকায় কিন্তু বছরে বৃষ্টিপাত 50 থেকে 75 সেমির মতো। এছাড়া এই যে মার্ডার্লিং অববাহিকার দক্ষিণ দিক রয়েছে, সেই দক্ষিণ দিকের গ্রেট অস্ট্রেলিয়ান বাইট রয়েছে, সেখানে কিন্তু সমুদ্র উপকূলে অবস্থান করার জন্য সমুদ্রের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটা গেল মার্ডার্লিং অববাহিকার জলবায়ু সম্পর্কে। এরপরে দেখো স্বাভাবিক উদ্ভিদ। দেখো কোন স্থানে স্বাভাবিক উদ্ভিদ কিন্তু সেখানকার জলবায়ুর উপরে নির্ভর করে, তাই তো? সেখানকার বেশি বৃষ্টিপাত হলে একরকম উদ্ভিদ জন্মায়, আবার সেখানে যদি কম বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু অন্যরকম উদ্ভিদ জন্মায়, তাই তো? তাহলে আমরা কি জানলাম? জানলাম যে মারে-ডার্লিং অববাহিকায় কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয় এবং জলবায়ু এবং বৃষ্টিপাতের জন্য এখানে বৃষ্টিপাত কম হওয়ার জন্য এখানে কিন্তু তৃণভূমির সৃষ্টি হয়েছে। বড় বড় গাছপালা কিন্তু তেমনভাবে এখানে চোখে পড়ে না, খুব বিক্ষিপ্তভাবে একটা দুটো গাছপালা কিন্তু লক্ষ্য করা যায়। বেশিরভাগ অঞ্চল জুড়েই কিন্তু তৃণভূমির সৃষ্টি হয়েছে এবং যে বিক্ষিপ্ত স্থানে যে বড় বড় গাছ দেখা যায় সেগুলির মধ্যে ওক, ম্যাপল, পপুলার প্রভৃতি গাছ কিন্তু লক্ষ্য করা যায়। তৃণভূমি এই উন্নত হওয়ার জন্য এখানেও কিন্তু কৃষিকাজ বা পশুপালন কিন্তু বিশেষ করে খুব উন্নত। এখানকার মাংস উৎপাদন শিল্প অথবা ডেয়ারি শিল্প কিন্তু সারা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। আবার দেখো অ্যাডিলেডের অঞ্চলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায়। অ্যাডিলেডটা কোথায় অবস্থান করছে? একেবারে এই মার্ডার্লিং অববাহিকার কিন্তু দক্ষিণ দিকে অবস্থান করছে অ্যাডিলেড শহর। এই শহরে কিন্তু সমুদ্রের একটা প্রভাব লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, দেখো এই যে অ্যাডিলেড শহর রয়েছে, এই অ্যাডিলেড শহরে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ কিন্তু জন্মায়। তোমরা আমাকে বলো স্টুডেন্ট, ভূমধ্যসাগরীয় উদ্ভিদগুলি কি কি? তোমরা কিন্তু এটা আগে তোমাদের জলবায়ু অঞ্চল পড়ার সময় পড়ে এসেছিলে। মনে করে আমাকে বলো যে ভূমধ্যসাগরীয় উদ্ভিদগুলি কি কি? ভেরি গুড। বাহ, খুব ভালো বলেছো তুমি যে মূল্যবান যে ফল অর্থাৎ আঙ্গুর, কমলালেবু, নাশপাতি, জলপাই এইগুলো কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ, তাই তো? তাহলে আমরা স্টুডেন্ট কি জানলাম? আমরা জানলাম যে মার্ডার্লিং অববাহিকায় জলবায়ু এবং সেখানকার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। এই যে গাছ দেখো, এই গাছটা লক্ষ্য করছো? এই গাছটা কিন্তু ওক গাছ। তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ু কিন্তু এই মার্ডার্লিং অববাহিকায় লক্ষ্য করা যায়। জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু আমরা আগেই জানলাম। আর এই জলবায়ুর উপরে নির্ভর করেই কিন্তু এই মার্ডার্লিং অববাহিকায় কিন্তু স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হয়েছে। তাহলে সব থেকে বেশি উদ্ভিদ কি জন্মায় সেখানে?
তৃণভূমি, ভেরি গুড। আচ্ছা, এখানে যে ছোট ছোট তৃণভূমি জন্মায় না, একটা কিন্তু স্থানীয় নাম রয়েছে। কি নাম জানো? এর নাম কিন্তু হচ্ছে ডাউনস। এখানে যে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে ছোট ছোট তৃণ বা উদ্ভিদ জন্মায়, সেগুলোকে আমরা কি নামে ডাকি? ডাউনস নামে পরিচিত। অস্ট্রেলিয়ায় সেটা ডাউনস নামে পরিচিত। এরপরে স্টুডেন্ট আমরা কৃষিকাজ ও পশুপালন সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানব। দেখো, কৃষি ও পশুপালন, মার্ডার্লিং অববাহিকায় কিন্তু সব থেকে কৃষি সমৃদ্ধ অঞ্চল। তার কারণ কি বলতো স্টুডেন্ট? মৃত্তিকাটা কি মৃত্তিকা? পলি মৃত্তিকা রয়েছে। তাই কিন্তু এই অঞ্চলে কৃষিকাজ খুবই উন্নত। এবং যেহেতু উন্নত একটি দেশ অস্ট্রেলিয়া, ফলে সেখানে কিন্তু উন্নত যন্ত্রের সাহায্যে গম চাষ, যব চাষ, ভুট্টা, উট ইত্যাদি কিন্তু উৎপাদন করা হয়ে থাকে। এছাড়া দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙ্গুর, লেবু, আপেল, পিচ, কমলালেবু, নাশপাতি ফলের চাষও কিন্তু হয়ে থাকে। এই যে ফলগুলো, এগুলো কিন্তু সব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ফলে থাকে এবং এগুলো কিন্তু সবই মূল্যবান ফল, তাই না? তোমরা চিত্রটা দেখো, এটা কিন্তু অস্ট্রেলিয়ার যে মারাডার্লিং অববাহিকা রয়েছে, সেই মারাডার্লিং অববাহিকার কিন্তু কৃষিক্ষেত্র এবং সেখানকার পশুপালন। এরপরে আমরা আসবো স্টুডেন্ট পশুপালন সম্পর্কে। দেখো, পশুপালন, দেখো, আমরা কিন্তু জেনেছিলাম যে এই মানাডার্লিং অববাহিকায় কিন্তু ছোট ছোট তৃণজাতীয় ঘাস জন্মায়, তাকে আমরা কি বলি? ডাউন্স বলি, তাই তো? আচ্ছা, এইখানে বিভিন্ন প্রকার পশুপালন কিন্তু হয়ে থাকে, বিশেষ করে ভেড়া পালন কিন্তু সব থেকে এখানে উন্নত। বিভিন্ন উন্নত জাতের ভেড়া কিন্তু এখানে পালন করা হয়, যেমন মেরিনো, লিঙ্কন, মার্শ প্রভৃতি কিন্তু উন্নত জাতের ভেড়া। এই ভেড়ার লোম থেকে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করা হয়। বিভিন্ন পশম শিল্প বা বস্ত্রবান শিল্পেও কিন্তু এই ভেড়ার লোম ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই অঞ্চলের উত্তরে কুইন্সল্যান্ড আর দক্ষিণে রয়েছে পূর্ব নিউ সাউথ ওয়েলস। এখানে দুটো জায়গায় কিন্তু গবাদি পশু কিন্তু খুব ভালো পালন করা হয়ে থাকে। এদের থেকে প্রচুর পরিমাণ মাংস ও দুগ্ধজাত দ্রব্য কিন্তু উৎপাদন করা হয় এবং সমগ্র বিশ্বে কিন্তু এটা রপ্তানিও করা হয়ে থাকে। অস্ট্রেলিয়া কিন্তু গোমাংস উৎপাদনে কিন্তু সারা পৃথিবীর মধ্যে পঞ্চম স্থান অধিকার করে। তোমরা আমাকে বলো যে সারা পৃথিবীর মধ্যে গোমাংস উৎপাদনে প্রথম দেশ কোনটি? এটা কিন্তু তোমরা আগে পড়ে এসেছো। প্রথম দেশ কোনটি গোমাংস উৎপাদনে? মনে পড়ছে না? অস্ট্রেলিয়া কিন্তু পঞ্চম। প্রথম কে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু গোমাংস উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। এছাড়া দেখো, এই যে পশম উৎপাদন, পশম উৎপাদনে কিন্তু অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করেছে সমগ্র বিশ্বের মধ্যে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে এখানে কৃষিকাজের সাথে সাথে পশুপালনও কিন্তু খুব উন্নত, বিশেষ করে ভেড়া প্রতিপালন। এছাড়া মাংস এবং দুগ্ধজাত দ্রব্যের জন্য কিন্তু এই অস্ট্রেলিয়া বিভিন্ন অংশ বা এই মার্ডার্লিং অববাহিকার বিভিন্ন অংশ কিন্তু খুবই উন্নত। এবারে দেখো জ্যাকস। জ্যাকসটা কি স্টুডেন্ট? এখানকার পশু খামারগুলো খুব আয়তনে বড় হয়। অর্থাৎ যে পশু খামার সেগুলো কিন্তু বিঘের পর বিঘে, হেক্টর প্রতি বিঘের পর বিঘে কিন্তু হয়ে থাকে। ফলে এখানে যে শ্রমিকরা কাজ করে তাদের কি আমরা বলি? জ্যাকস। তোমরা পরীক্ষার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তোমরা, যে জ্যাকস কাকে বলে। কি বলবে? যে মার্ডার্লিং অববাহিকার পশু খামারগুলো খুব আয়তনে বড় এবং এই পশু খামারগুলিতে যারা শ্রমিকের কাজ করে তাদের আমরা কি বলবো? জ্যাকস। আচ্ছা, এরপরে এই যে সমগ্র অস্ট্রেলিয়ার মধ্যে মার্ডার্লিং অববাহিকা কৃষিতে উন্নত এবং পশুপালনে খুবই উন্নত, এর পিছনে কি কি কারণ আছে সেই কারণগুলো চট করে আমরা একটু দেখে নেব। মার্ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনে উন্নতির কারণ। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু জেনেছি যে মার্ডার্লিং অববাহিকা একটা বিস্তীর্ণ সমভূমি অঞ্চল। অর্থাৎ সমভূমি অঞ্চলে কিন্তু কৃষিকাজ সব থেকে ভালো হয়, আমরা সকলেই জানি। সাথে সাথে উর্বর প্লাবনভূমি এবং ডাউন্স তৃণভূমি কিন্তু কৃষিকাজের জন্য এবং পশুপালনের জন্য উন্নত। দেখো, উর্বর প্লাবনভূমির কথার অর্থ হচ্ছে নদীর দুই কূল ছাপিয়ে যখন বন্যা হয় তখন কিন্তু সেই নদীর পলি বালি ইত্যাদি কিন্তু জমিতে এসে মেশে,
ফলে মৃত্তিকা কিন্তু দিনের পর দিন আরো বেশি উন্নত হয়। সাথে সাথে ডাউনস তৃণভূমি থাকার জন্য পশুপালনও কিন্তু এখানে খুব ভালো হয়ে থাকে। ফলে এই অঞ্চল কিন্তু কৃষি ও পশুপালনে উন্নতি লাভ করেছে। দ্বিতীয় পয়েন্টে আসি, দেখো নাতিশীতোষ্ণ জলবায়ু ও পরিমিত বৃষ্টিপাত। নাতিশীতোষ্ণ জলবায়ু এই অঞ্চলে থাকার দরুন কৃষি ও পশুপালন কিন্তু খুব এখানে ভালো হয়। অর্থাৎ না শীত না উষ্ণ, সেটা কিন্তু হচ্ছে নাতিশীতোষ্ণ, তাই তো? এবং বছরে কিন্তু এখানে নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়, যা কৃষিকাজকে কিন্তু ত্বরান্বিত করতে খুব সাহায্য করে। এবং এই যে আহ, মার্ডার্লিং অববাহিকা, এখানে কিন্তু বৃষ্টিপাত কম হওয়ার কারণে ডাউন্স তৃণভূমি নামে এক ধরনের ঘাস জন্মায়। সেই ঘাস কিন্তু পশুচারণ ক্ষেত্র হিসেবে খুবই বিখ্যাত। এরপরে আসবো আমরা পর্যাপ্ত জলের যোগান। আমরা সকলেই জানি যে কৃষিকাজে কিন্তু পর্যাপ্ত জলের প্রয়োজন হয়, তাই তো? আচ্ছা, এই জলের চাহিদা মেটায় কে? এখানকার যে মারে ও ডার্লিং দুটি নদী রয়েছে এবং এর অসংখ্য যে উপনদী রয়েছে, সেই উপনদীগুলির জল কিন্তু কৃষিক্ষেত্রে নিয়ে আসা হয়, যার ফলে এই অঞ্চলে জলের অভাব কিন্তু খুব একটা হয় না। পর্যাপ্ত জল কিন্তু দ্বারা এই অঞ্চলের কৃষিকাজ সম্ভব হয়। দেখো বৃষ্টিপাত কিন্তু তুলনামূলকভাবে কম, এর পরেও কিন্তু কৃষিকাজ ভালো হচ্ছে। এর একটাই কারণ যে পর্যাপ্ত জলের কিন্তু যোগান এখানে রয়েছে। আচ্ছা, এরপরে আসবো জনসংখ্যার অল্প চাপ। দেখো বিস্তীর্ণ সমভূমিতে কিন্তু অ্যাডিলেড শহর ছাড়া কেমন বিখ্যাত শহর কিন্তু গড়ে ওঠেনি, ঠিক আছে? ফলে জনসংখ্যার চাপ কিন্তু এই পুরো অঞ্চলটাতে তেমন ভাবে চোখে পড়ে না। এক একজন মানুষের কিন্তু বিঘার পর বিঘা বা হেক্টর পর হেক্টর জমি কিন্তু চাষবাস করে থাকে। ফলে মাথাপিছু যে আয়, সেটা কিন্তু অনেকটা বেশি। জনসংখ্যার চাপ কম থাকায় উৎপাদিত দ্রব্য কিন্তু সারা বিদেশে নিজেদের চাহিদা মিটিয়ে সারা বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। এর ফলে এই অঞ্চলে কৃষি ও পশুপালন কিন্তু খুবই উন্নত। এরপরে আসছি উন্নত জলসেচ। দেখো এই ডাউন তৃণভূমিতে জলসেচ কিন্তু তেমন ভাবে হয় না, ঠিক আছে? কিন্তু যে অন্যান্য অববাহিকা রয়েছে, যেমন মার্ডার্লিং অববাহিকার অন্যান্য অংশে কিন্তু, অর্থাৎ মার্ডার্লিং এর উত্তর দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু জলসেচের মাধ্যমে কিন্তু চাষবাস করা হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই আর্টিজিও কূপের কথা শুনেছো। এই অস্ট্রেলিয়ার উত্তর অংশে কার্পেন্টেরিয়াতে হয়ে থাকে। যে আর্টিজিও কূপ হলো কোনো রকম পাম্পের সাহায্য ছাড়া মাটির তলা থেকে জল কিন্তু অটোমেটিক বাইরে বেরিয়ে আসে। এর ফলেও কিন্তু কৃষিক্ষেত্রে আহ, এই জলের সাহায্যে চাষবাসও করা হয়ে থাকে। আচ্ছা, এবারে দেখো আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ। যেহেতু অস্ট্রেলিয়া বা এই অঞ্চলটা এটা উন্নত দেশের মধ্যে পড়ছে, ফলে এখানে কিন্তু কৃষিকাজ, কৃষি ফসল বীজ বপন করা, তারপরে ফসল বিভিন্ন সার, ফসল কাটা, সার ছড়ানো, এগুলোর জন্য কিন্তু অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হয়ে থাকে। ইত্যাদির কারণে মালয়ালম অববাহিকার কৃষি ও পশুপালন কিন্তু অন্যান্য অঞ্চলের থেকে খুবই উন্নত। দেখো তোমরা নিচের দিকে ছবি, ডাউন্স তৃণভূমি। তৃণভূমিতে অসংখ্য পশুর বিচরণ হচ্ছে। এদের মধ্যে বিখ্যাত কি পশু? ভেড়া, তাই না? মেরিনো ভেড়া রয়েছে এখানে। এরপরে দেখো ডান দিকের ছবিটা, মেরিনো মোষের লোম কাটা হচ্ছে। এই মেরিনো মোষ বা মেষ, এর লোমের মাধ্যমে কিন্তু বিভিন্ন বস্ত্র বয়ন বা কার্পাস বয়ন, পশম ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই লোমের খুব চাহিদা লক্ষ্য করা যায়, তাই না? আচ্ছা, এটা গেল মার্ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনের উন্নতির কারণ। এরপরে আমরা জানবো মার্ডার্লিং অববাহিকার খনিজ সম্পদ সম্পর্কে। দেখো এই অঞ্চলে কিন্তু খনিজ সম্পদ তেমন ভাবে পাওয়া যায় না। অববাহিকার প্রান্তবর্তী অঞ্চলে সোনা, রূপো, তামা, সীসা, টিন অবশ্যই পাওয়া যায়। ব্রোকেন হিলে রূপো, তামা আর কোবারে তামা উত্তোলিত হয়। তাহলে কোন জায়গায় উত্তোলিত হয় রূপো, তামা? ব্রোকেন হিল। ব্রোকেন হিলে অসংখ্য রূপোর খনি রয়েছে। সেখান থেকে কিন্তু অসংখ্য রূপো উত্তোলন করা হয়। তাই ব্রোকেন হিল শহরকে কি বলা হয় জানো? ব্রোকেন হিল শহরকে বলা হয় রূপোর শহর। এছাড়া অ্যাডিলেড যে অঞ্চল রয়েছে, সেই অ্যাডিলেড অঞ্চলে কিন্তু সামান্য পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। তোমরা ডান দিকে ছবিটা দেখো। এই ছবিটায় এই নদীর অববাহিকা অঞ্চলে দেখো কিছু কিছু ক্ষেত্র গড়ে উঠেছে, যেখানে কিন্তু সোনা,
রূপো, তামা, সীসা, টিন এবং কিছু কিছু জায়গায় কিন্তু খনিজ পদার্থ পাওয়া যায়। এই অংশটা দেখো, এটা হচ্ছে কিন্তু ব্রোকেন হিল। এই অংশেই কিন্তু সর্বাধিক রূপো উৎপন্ন হয়। তাই ব্রোকেন হিল শহরকে আমরা কি নামে ডাকি থাকি? ব্রোকেন হিল শহরকে কিন্তু আমরা বলে থাকি রূপোর শহর। আচ্ছা, এরপর আমরা আসবো শিল্প সম্পর্কে। মারাডার্লিং অববাহিকায় শিল্প। স্টুডেন্ট, আমরা আগেই জানলাম যে খনিজ সম্পদে কিন্তু তেমন ভাবে সমৃদ্ধ নয় এই মারাডার্লিং অববাহিকা। তবে কিছু কিছু জায়গায় সোনা, রূপো, তামা, টিন কিন্তু পাওয়া যায়, তাই তো? ফলে খনিজ সম্পদের অভাবে কিন্তু এই অঞ্চলে তেমন ধাতব শিল্প গড়ে ওঠেনি। ধাতব শিল্প বলতে লৌহ ইস্পাত শিল্প, এইগুলোকে বোঝানো হচ্ছে। আচ্ছা, কৃষি ও পশু সম্পদের উপর ভিত্তি করেই কিন্তু এই অববাহিকায় শিল্প সমৃদ্ধ হয়েছে। কি কি শিল্প দেখা যাচ্ছে? পশু আর আর তোমার কৃষিকে সমৃদ্ধ করে পশম শিল্প, বস্ত্র বয়ন শিল্প, ডেয়ারি শিল্প, ময়দা, বেকারি শিল্প, এছাড়া মাংস শিল্প কিন্তু এই অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছে। তোমরা আমাকে বলো যে অস্ট্রেলিয়া মাংস উৎপাদনে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? ভেরি গুড। একটু আগেই তোমরা জানলে এটা। কি জানলে? যে পঞ্চম স্থান কিন্তু অধিকার করে অস্ট্রেলিয়া মাংস উৎপাদনে, এবং পশম উৎপাদনে কিন্তু কততম স্থান? ভেরি গুড, পশম উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করে। দেখো, এছাড়া কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প ও রাসায়নিক শিল্প কিন্তু গড়ে উঠেছে অ্যাডিলেডে, ব্রুকেন হুলে এবং মেলডোরা নামক এখানকার যে কেন্দ্র শিল্প কেন্দ্র রয়েছে সেই শিল্প কেন্দ্রগুলিতে। তিনটে বিখ্যাত শহর রয়েছে এইখানে, অ্যাডিলেড, ব্রোকেন হিল আর মেলডোরা। এই শহরগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিল্প এবং রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। তাহলে তোমরা কি জানলে? জানলে যে মারাডার্লিং অববাহিকা শিল্প, খনিজ শিল্প তেমনভাবে গড়ে না ওঠার জন্য এখানে কৃষি ও পশুপালনের উপরে ভিত্তি করেই কিন্তু পশম, বস্ত্র বয়ন, ডেয়ারি, ময়দা, বেকারি, মাংস শিল্প কিন্তু এই অঞ্চলে দিনের পর দিন সমৃদ্ধ হচ্ছে। এরপরে আমরা জানবো এই মার্ডার্লিং অববাহিকার যে জনবসতি সম্পর্কে এবং সেখানকার যে শহর রয়েছে সেই শহর সম্পর্কে। জনবসতি ও শহর। দেখো, যেহেতু এই মারাডার্লিং অববাহিকা কৃষিকাজ এবং পশুপালনে খুবই উন্নত এবং সমগ্র অঞ্চলটা প্রায় সমতল ভূমিভাগ, ফলে তোমরাই আমাকে বলো যে এখানকার জনবসতি কি খুব কম হবে না বেশি হবে? বেশি হবে। আমাদের দেশে ভারতবর্ষও দেখেছি আমরা যে যেখানে স- জনবসতি বেশি সেই স্থান কিন্তু সমতল ভূমিভাগ, যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, তাই তো? কিন্তু পার্বত্য অঞ্চলে কিন্তু জনবসতি সেরকম ভাবে বিক্ষিপ্ত ভাবে থাকে, জনবসতি কম, তাই না? তেমনি ঠিক এই অঞ্চল সমতল ভূমিভাগ হওয়ার কারণে কিন্তু ঘন বসতিপূর্ণ হয়ে থাকে। ঘন বসতিপূর্ণ মানে একটা অঞ্চলের মধ্যে মানুষ অনেক গায়ে গায়ে অবস্থান করছে, ঠিক আছে? তবে জনসংখ্যার বেশিরভাগ চাপটা রয়েছে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে। আর আমরা সকলেই জানি যে এই মার্ডার্লিং অববাহিকার উপকূলবর্তী অঞ্চলের বিখ্যাত একটি শহরের নাম হলো অ্যাডিলেড শহর। এই অ্যাডিলেড শহর কিন্তু এই মার্ডার্লিং অববাহিকার প্রধান ব্যবসা ও বাণিজ্য কেন্দ্র কিন্তু এই অ্যাডিলেড শহর। যদি তোমাদের পরীক্ষায় আসে যে মার্ডার্লিং অববাহিকার প্রধান শহরের নাম কি, তোমরা কি বলবে উত্তরে? তোমরা বলবে কিন্তু অ্যাডিলেড শহর। এছাড়া আর কি শহর? ব্রোকেন হিল, মিল্ডোরা উল্লেখযোগ্য শহর কিন্তু এই মার্ডার্লিং অববাহিকায় লক্ষ্য করা যায়। আচ্ছা, তোমরা আমাকে বলো ব্রোকেন হিল শহরকে আহ, কিসের শহর বলা হয়? ভেরি গুড, রূপোর শহর, তাই তো? আচ্ছা, কেন? এখানে প্রচুর রূপোর খনি কিন্তু লক্ষ্য করা যায়, তাই ব্রোকেন হিল শহরকে বলা হয় রূপোর শহর। তাহলে প্রধান তিনটি শহর কিন্তু আমরা পড়লাম, কি কি বলতো? অ্যাডিলেড, ব্রোকেন হিল আর মেলডোরা, তাই তো? যেহেতু এই শহরগুলোর পার্শ্ববর্তী অঞ্চলগুলো কৃষিকাজ ও শিল্প সমৃদ্ধ, তাই বেশিরভাগ অস্ট্রেলিয়ার মানুষ কিন্তু এই তিনটি শহরেই বসবাস করে। আচ্ছা, তাহলে আমরা সামগ্রিকভাবে কিন্তু এই মার্ডার্লিং অববাহিকা সম্পর্কে জানলাম। সেখানকার অবস্থান, জনবসতি, শহর থেকে শুরু করে সেখানকার ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, সমস্ত বিষয় কিন্তু আমরা জানলাম আজকের ক্লাসে। এরপরে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি।
এবং একটা ছকও আমি তৈরি করেছি, যেটা তোমরা কিন্তু মেলাবে। তাহলে চট করে চলো ছক দুটো দেখে নেই এবং প্রশ্ন উত্তরগুলো আমরা সেরে ফেলি। মিলিয়ে ফেলো। দেখো, ক স্তম্ভ এবং খ স্তম্ভ দুটি স্তম্ভ রয়েছে। এগুলো ক স্তম্ভর সাথে কিন্তু খ স্তম্ভ মেলাতে হবে। অর্থাৎ খ স্তম্ভে কিন্তু উল্টো পাল্টো করে কিছু জিনিস সাজানো আছে, যেগুলো তোমাকে কিন্তু মেলাতে হবে। তাহলে প্রথমে চলে আসি আমরা, ক স্তম্ভের প্রথমেই রয়েছে মারে। মারে কার সাথে মিলবে দেখো, শ্রমিক, উৎকৃষ্ট সম্প্রদায়, মেষ, রূপস শহর, অস্ট্রেলিয়ান আল্পস না স্বাভাবিক উদ্ভিদ। বলে ফেলে সব করে। মারে নদী কোথায় সৃষ্টি হয়েছে? অস্ট্রেলিয়ান আল্পস পর্বত থেকে না? তাহলে এই মারেটা হবে কিন্তু অস্ট্রেলিয়ান আল্পস। ঠিক আছে। এরপরে ওক। ওক কি বলতো? ওক এক প্রকার গাছ, যেটা এই মার্ডার্লিং অববাহিকার নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মধ্যে কিছু কিছু স্থানে কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে ওক হবে, কোনটা হবে? ভেরি গুড, স্বাভাবিক উদ্ভিদ। চলো দাগিয়ে ফেলি। ওক কিন্তু হলো স্বাভাবিক উদ্ভিদ। এরপরে দেখো মেরিনো। মেরিনো কি বলতো স্টুডেন্ট? মেরিনো হলো কিন্তু একটা উন্নত জাতের ভেড়া। ভেড়া থেকে কি হয়? ভেড়ার যে আহ, লোম, সেই লোম থেকে কি তৈরি হয়? পশম। তাহলে এটা কিন্তু হবে উৎকৃষ্ট বসম্প্রদায়ী মেষ, হচ্ছে এই মেরিনো ভেড়া। আচ্ছা, ব্রোকেন হিল তোমরা সকলেই জানো, রূপর শহর, তাই তো? আচ্ছা, ব্রোকেন হিল তাহলে হয়ে গেল রূপর শহর। এরপরে লাস্টে পড়ে আছে দেখো জ্যাকস। জ্যাকসটা কি আগে বলো আমাকে তোমরা। ভেরি গুড। অস্ট্রেলিয়ায় যে বড় বড় খামারগুলো রয়েছে, সে খামারগুলোতে যে মানুষেরা কাজ করে বা যে শ্রমিকেরা কাজ করে, তাদের আমরা কি বলবো? জ্যাকস। তাহলে দাগিয়ে ফেলো। জ্যাকসটা কিন্তু হয়ে গেল শ্রমিক। তাহলে তোমরা তোমাদের বইতে কিন্তু এই অনুশীলনটা রয়েছে, তোমরা কিন্তু সেটা আহ, তৈরি করে নেবে। এরপরে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য সমান ইম্পর্টেন্ট। সেগুলো তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিও। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই দেখো, কোন শহরকে রূপর শহর বলা হয়? বলে ফেলো, সকলেই জানো। ভেরি গুড। ব্রোকেন হিল শহরকে কিন্তু স্টুডেন্ট বলা হয় রূপর শহর। এরপরে দেখো, মার্ডার্লিং অববাহিকায় প্রধান শিল্প কেন্দ্রগুলো কোথায় গড়ে উঠেছে? কোথায় গড়ে উঠেছে? যে প্রধান তিনটি শহর তার আশেপাশে গড়ে উঠেছে। যে প্রধান প্রধান তিনটি শহর কি কি? নাম্বার ওয়ান, অ্যাডিলেডে। নাম্বার টু, ব্রোকেন হিলে। এবং নাম্বার থ্রি হচ্ছে মেলডোরা শহরে গড়ে উঠেছে। তাহলে তোমরা কি বলবে? অ্যাডিলেড, ব্রোকেন হিল এবং মেলডোরা, এই তিনটি শহরে কিন্তু শিল্প কেন্দ্রগুলো কিন্তু গড়ে উঠেছে। 3 নম্বর, মার্ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালন উন্নতির কারণগুলি কি কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে কৃষি সাথে সাথে পশুপালন, দুটি উন্নতির কারণগুলি হলো উর্বর মৃত্তিকা, বিস্তীর্ণ পশুচারণ ক্ষেত্র, এছাড়া পর্যাপ্ত জলের যোগান, তারপরে নাতিশীতোষ্ণ জলবায়ু, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত, উন্নত জলসেচ, আধুনিক যন্ত্রপাতি দ্বারা কিন্তু কৃষিকাজ করা হয়ে থাকে, ইত্যাদি কারণে কিন্তু এই মার্ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালন কিন্তু দিনের পর দিন উন্নতি লাভ করছে। এরপরে আমাকে বলো, মারে ও ডার্লিং নদী কোন শহরে মিলিত হচ্ছে? দেখো, দুটি কিন্তু আলাদা আলাদা নদী, একটা মারে একটা ডার্লিং। এই মারে নদীর উপনদীর নাম কিন্তু হলো ডার্লিং। তাহলে দুটি নদী যেখানে একসাথে মিলিত হয়েছে, সে জায়গা স্থানের বা সেই শহরের নাম কি স্টুডেন্ট? ভেরি গুড। সেই শহরের নাম হচ্ছে ওয়েন্ট ওয়ার্থ। তাহলে তোমরা কিন্তু এটা মনে রাখবে যে মারাডালিং নদী ওয়েন্ট ওয়ার্থ শহরের কাছে এসে মিলিত হয়েছে। এরপরে দেখো, মারাডার্লিং নদী কোন উপসাগরে পড়েছে? দুটি নদী যখন একসাথে মিলিত হচ্ছে, মিলিত হয়ে কিন্তু মারাডার্লিং নাম ধারণ করছে, এবং ধারণ করে সেটা কিন্তু দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে একটি উপসাগরে পড়েছে। সেই উপসাগরের নাম কি? ভেরি গুড, এনকাউন্টার উপসাগর। এবারে আমাকে বলো যে অস্ট্রেলিয়ার গোমাংস ও পশম উৎপাদন আমরা পড়লাম, এতে
পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে অস্ট্রেলিয়া? গোমাংস উৎপাদনে কিন্তু অস্ট্রেলিয়া কততম? ভেরি গুড, পঞ্চমতম স্থান অধিকার করছে। এছাড়া পশম উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করে অস্ট্রেলিয়া। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমাকে বলো জ্যাকস কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্যাকস কাকে বলে? ভেরি গুড। বড় বড় খামারগুলোতে কিন্তু অসংখ্য শ্রমিক কাজ করে, তাই না? সেই শ্রমিকগুলোকে কিন্তু বলা হয় জ্যাকস। তাহলে স্টুডেন্ট, সামগ্রিকভাবে কিন্তু আমরা আজকে ওশিয়ানিয়া পার্টটা কিন্তু শেষ করলাম। আমি 3টি পার্টে তোমাদের এই ক্লাসগুলো করিয়েছি। আশা করি তোমরা সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছো বা অধ্যায়টা তোমরা সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছো। তোমরা এই নদী মানিডাইলিং অববাহিকা যে ক্লাসটা আজকে করালাম, সেটা কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করবে। পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরে অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ক্লাস।